ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 6 মাস পর পার করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান বলছেন যে এটি দ্বিতীয় ইনিংসের শুরু, কিন্তু সেই দ্বিতীয় ইনিংসটি কেমন যাবে, কেমন গেল প্রথম ইনিংস, আসলে এই মুহূর্তে কি দরকার স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, বিএনপি কি ভাবছে জামাতে ইসলামী সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো সরকারি বা নির্বাচন নিয়ে কি ভাবছে, এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। দুদু ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, সিনিয়র সহকারী সম্পাদক যুগান্তরের জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। থ্যাংক ইউ। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, প্রশ্ন করতে চাই, তবে কতগুলো প্রশ্ন আপনাদের দুজনকে আমি একই রকম করতে চাই। আমি প্রথমেই দুদু ভাইকে জানতে চাই, দুদু ভাই, আপনারা কবে নির্বাচন চান? আমরা খালি শুধু ডেটটা, আপনারা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গার কথা, আপনি কি মনে করেন যে কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত, এইটা আমরা মাহবুব কামাল ভাইয়ের কাছেও শুনতে চাইবো। তারপর আবার আপনার কাছে আসছি, আমরা 1-2 লাইনে যদি জবাব দেওয়া সম্ভব হয়। দুদু ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ, কামাল ভাইকে শুভেচ্ছা। আর অনেকদিন পর আপনার সঙ্গে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি যে আপনার অনুষ্ঠানে শুধু আমি দেখি, কিন্তু অনেকদিন কথা বলা হয় না। থ্যাংক ইউ দুদু ভাই। তো যাই হোক, 2 নম্বর হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন, আমার দল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। বিশেষ করে জুলাই এবং আগস্টে যে পরিবর্তন, ইতিহাস খ্যাত একটা বিষয়, সেই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমরা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারবো বা আমরা যেতে পারবো। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য একটা নির্বাচন খুব জরুরি, এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা, সেটি আবার গত ফেলে আসা যে 3-4টা নির্বাচন হয়েছে ওই রকম যেন না হয়। অর্থাৎ ভোটের নামে তামাশা যেন না হয়। ভোটের মধ্যে হবে, যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে, তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি, সত্যিকারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে, মানুষও আছে। তৃতীয় নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব, যত দ্রুত সম্ভব। আমার দল বলেছে যৌক্তিক একটি সময়ের মধ্যে সংস্কার যত কম বেশি করে এই যত দ্রুত সম্ভব। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই সর্বশেষ যে বার্তাটা জাতিকে দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনটি হবে। আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই। তারপরেও বলি, যদি সম্ভব হয় ডিসেম্বরের আগেও 1-2 মাস আগে, অর্থাৎ বেশি আগে করা সম্ভব হয় না, কারণ বর্ষার মধ্যে, ঝড় তুফানের মধ্যে নির্বাচন হয় না। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচনটি করা সম্ভব হয়, তাহলে আমার কাছে মনে হয় সব থেকে ভালো সময়। দুদু ভাই, আপনি তো চমৎকার করে বললেন, আমার কাছে তো মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তারা তার ইন্টেনশনও তাই দেখাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যেই তারা ইলেকশনটা করবেন, অক্টোবর বা ডিসেম্বরের ওই টাইম ফ্রেমটার মধ্যেই হয়তো করবে। কিন্তু আমরা দেখছি যে বিএনপি ঠিক ধৈর্য ধরতে পারতেছে না, আস্থা রাখতে পারতেছে না, না কি একবার অগাস্টের কথা বলে, আরেকবার কিসের কথা বলে। এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য? দুদু ভাই, আমি আপনার কাছে ফিরছি, মানে সরকারকে চাপে রাখার জন্য না, আসলে কিসের জন্য? মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো একদম রিয়েলিস্টিক যে হয় নাই, সেটাই যে এইমাত্র আপনিও বললেন, অগাস্ট মাসে একটা ভরা বর্ষার মৌসুম, ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে, ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া, এটাকে চাপে রাখার জন্য কিনা? আমি ফিরছি আপনার কাছে। আমি একটু মাহবুব কামাল ভাইয়ের কাছে জানতে চাই যে মাহবুব কামাল ভাই, আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত এবং কবে এইটার মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন? আমরা একটা জ্যোতিষী প্রশ্ন আপনার কাছে করতে চাই। না, শুনেন, আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না। আচ্ছা, যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে পণ্ডিতি করেন। নো প্রজেকশন। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ, এখানে 1 মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না। হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন, যারে এইভাবে তো আমি ভাবি নাই। সুতরাং
এই ধরনের মানে পণ্ডিতি আমি করব না, নো প্রজেকশন। আচ্ছা, আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে। সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে, দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার। প্রথম ইনিংসটা কেমন গেল? আমি বলবো ইটস এ টেরিবল ফেইলিওর। এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি, ইট ইজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি। অর্থাৎ 8 অগস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি, তোরে একজন নোবেল লরিয়েট ঠিক করে ফেলবে। 8 তারিখে আমরা এটা ভাবলাম, কিন্তু এখন আমরা দেখছি যে ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি। এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে, ব্যাটিংও ফেল করছে, বোলিংও ফেল করছে। অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে, স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে ফেল করছে। আমি একটু ব্যাখ্যা করি সুপার স্ট্রাকচারে কিভাবে ফেল করলো। দেখেন, বাংলাদেশের যে মৌলিক চরিত্র, আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে। এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এইটা একেবারে সর্বোচ্চ রাইট। তবে সব ধর্ম না, ইসলাম ধর্ম সেটাও না, মানে আমার পছন্দের ইসলাম হতে হবে। আপনি যে ওয়াজ মাহফিলগুলি শুনেন, এক একটা ওয়াজের এক একটা কন্ট্রাডিক্টরি আছে। সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বাকি সবগুলোতেই মানবাধিকার 90% লস্ট। দেখেন কি হচ্ছেটা কি, বসন্ত উৎসব, লালন উৎসব, নাট্য উৎসব, ঘুড়ি উৎসব, নারী ফুটবল, স্যানিটারি ন্যাপকিন, আপনার ভিন্ন মতের বই সব বন্ধ। না, কিন্তু মাহবুব ভাই আমি একটু ছোট করে বলি। প্রথম কথা, ভিন্ন মতের বই বাংলাদেশে গত 50 বছর ধরে সবসময় বন্ধ হয়ে আসছে। এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। দাউদ হায়দার, না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, আই এগ্রি। স্টল দেওয়া হয় না, স্যানিটারি ন্যাপকিন ওরা আবার বেচবে বলছে, দিবে, কোনো সমস্যা নাই। শুনেন, এগুলি আমি পরে ব্যাখ্যা করব। আপনি আমার তো আপনার তো সময় নাই। এমনকি দেখেন উৎসব পালনের জন্য যে ফুল, সেই ফুল আমি আজকে একটা স্ট্যাটাস দিছি, ফুল তুমি আর ফুটবে না। যদি দলিত মথিত হতে চাও তাহলে ফুটবে, কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। ফুল তুমি আর ফুটবে না। দেখেন কালকে কি ঘটছে, এই বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয়, সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল। সেটা নাকি মহিলারা একত্র হয়ে চা খেতে পারবে না, তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন কি দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া, ঈদের উৎসব ছাড়া আর কোনো উৎসব পালন করা যাবে না। এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন, যে কোনো কাউকে, এনিবডি ইন বাংলাদেশ। কিভাবে দেখেন, মানে একটা ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ মানে ব্যাড নেম। আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন, এই তুই ব্যাংকে টাকা রাখছিস, তুই সুদ খাস, তোর কল্লা যাবে, এই তুই রোজা রাখিস নেই কেন। আপনি বললেন যে হ্যাঁ আমি তো 2 বেলা ওষুধ খাই, চলবে না, বাস ভিকটিম হয়ে গেলেন আপনি। এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে। এবং দেখেন এই মানে আরেকটা বিষয় না, আমি যেটা বললাম যে আমি আবার আসবো আপনার কাছে। আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতেন, আপনি প্রজেকশন না করতে চাইছেন, কারণ এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আপনি বলতেছিলেন যে আসলে না একটু না বুঝলে হবে না। তো ইলেকশন চেয়ে কি করবো আমি ইলেকশন দিয়ে কি করবো? আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি, মানে অর্থনীতির অবস্থা কি, ডু ইউ নো? আপনি তাইলে আপনি কেন শুনেন, আমাদের চোখের সামনে নির্বাচনের উঁচু দেয়াল, তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না। ইউ আর কনসেন্ট্রেটিং অন দ্য রং পয়েন্ট। আই উড রাদার সে আপনি কনসেন্ট্রেট অন দ্য রাইট পয়েন্ট। হ্যাঁ, কোথায় মূল সমস্যাগুলি কোথায়? আপনি ইলেকশন দিয়ে কি করবেন? এই যে সংস্কার করতেছেন, এত কিছু করতেছেন, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে, বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলে, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন না থাকলে এগুলো কোনো মূল্য থাকবে? 72 কনস্টিটিউশনে কি আছে? একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন। কুড ইট স্টপ 4th অ্যামেন্ডমেন্ট? কুড ইট স্টপ আনকন্ডিশনাল পাওয়ার অফ জিয়া এন্ড এরশাদ? কুড ইট স্টপ 15th অ্যামেন্ডমেন্ট? একটা জেনারেল মনে করলো যে আমি টেক ওভার করবো, কনস্টিটিউশন সেটা আটকাইতে পারবে? সে তো ভাববেই না যখন কনস্টিটিউশনে কি লেখা আছে সেটা ভাববে না। আপনি কেন কনস্টিটিউশন নিয়ে এত কিছু চিন্তা করতেছেন, এত শ্রম দিচ্ছেন? আপনি পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করেন, আপনি পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট করেন, স্টাইলে
মাহবুব ভাই, আমি তাইলে আমি মাহবুব ভাই, আপনার সাথে কিন্তু আমি কিছুটা একমত যে আমরা আসলে যে ইলেকশন চাইতেছি, ইলেকশন চাইয়া যে আরেকটা দল ক্ষমতায় আসবে বা কয়েকটা দল ক্ষমতায় আসবে, এতে আমাদের কি পরিবর্তন হবে, কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই মাহবুব ভাই, আপনি যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন, যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি, সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ। তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই, আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরে আমি খাইতে দিব না, বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে, আপনি আমি এটা বন্ধ কেন করবো? বেশিরভাগ না লোক চাইতেছে, শুনেন, কিন্তু আমি বেশিরভাগ বলি লোকের শুনেন, চাওয়া। আমি শেষ করতে দেন। ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটার পবিত্রতা রক্ষা করেন, এবং আমরা হয়তো মানলাম, কেউ মানলো কেউ মানলো না, এটা করতে পারে। কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না, আনলেস ইট ইজ ভ্যালিডেটেড বাই রেফারেন্ডাম অর ইট ইজ ভ্যালিডেটেড বাই ইলেকশন, তাই না? আমি যেটা বলছি সেটাই যে জনগণের, হোল জনগণের মত, এটা আপনি বলতে পারেন না। হ্যাঁ, রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে আমরা আমরা মানে এটা মেনে নিব যে আচ্ছা ঠিক আছে, এটা ধর্মীয় পবিত্রতা, সেটা ঠিক আছে। কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু, অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া। জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে। আপনি বলে দিলেন আমি জনগণ, তা আমিও তো বলতে পারি যে এটা জনগণের চাওয়া, তাই আচ্ছা না? আচ্ছা, কামাল ভাই, তো কামাল ভাই, আমি আপনার কাছে আসি, আমি একটু দুদু ভাইয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসি, তাহলে আপনার ইলেকশন নিয়ে আমি এবং জনগণের চাওয়া নিয়ে, কারণ আমি বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত 200 বছর ধরে যারা তা দেখি, তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায়, এটা বাংলাদেশেও চালায়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে, এখন আমি যেখানে বসে রয়েছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বানাবে, মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে, এগুলি সবগুলি জনগণের নামে সে চালায়। সে বলে যে এটা একটা কালেকটিভ ইচ্ছা, আমরা সবাই মিলে আমেরিকারে বড় করবো, তাই তো করে, একটু সুন্দর করে করে আর কি। এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো। আমরা একটু ইয়ার কাছে যাই, দুদু ভাইয়ের কাছে যাই। দুদু ভাই, এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধীর দফায় দফায় সংঘর্ষ, বিজিবি মোতায়েন করতে হয়েছে। আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি, ছাত্রদলই কিন্তু আসলে এই মারধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে। দুদু ভাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এখনই যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা? কোনো ভয় পাওয়ার কারণ নেই। খালেদ যদি শুনে যে কথাটা, ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে। যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপরে চড়া হয়েছে। তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, বিএনপি করেন, তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন। বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে। যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে, আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব কামাল সাহেবের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যেটা আমার মস্তিষ্কে কাজ করছে। সেটা হচ্ছে যে বর্ষা বাদলের মধ্যে ইলেকশন কেন হবে? আপনারা চেয়েছেন সেটা 5 তারিখের কথা, যেটা আমরা মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। বর্ষা বদলে তাহলে তো গণঅভ্যুত্থানও নাও হতে পারতো। একটা কথা আছে যে দুটো বাচ্চা, একটু ছোট্ট, আমি সময় নিই 1 মিনিট। সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে, ছোট্ট বাচ্চা একেবারে 3-4 বছরের, বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে, এটা হতে পারে না, কারণ আজকে তো রবিবার, রবিবার তো ছুটি থাকে, তো রবিবার কি করে বাচ্চা হয়? বলছে না, তুমি হাসপাতালে দেখে এসছে। আমি বললাম তাহলে তুমি ওটা ভুল দেখছো, রবিবার কোনোদিনই বাচ্চা হতে পারে না। বাচ্চাদের কথা আর কি, এটা আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা, হঠাৎ করে মনে হলো। তো 5ই আগস্ট কোনো কিছু সম্ভব না, এটা আমার কাছে মনে হয় না সম্ভব যদি জাতি সিদ্ধান্ত নেয়। বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষা বাদলের জন্য, সেটা হল ছাতা। অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না, তবে কাজটির গুরুত্ব আছে কিনা, আর সময় যদি থাকে 1-1 মাস এদিক ওদিক করে আরো ভালো করা, তাহলে সেটাও হতে পারে।
দুদু আমার ভাই, আমি কাছে মনে দুইটা হয় কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে, এটা একটা ইট জাস্ট হ্যাপেন। আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা, গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো, পানি পারানো। এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই, সিঙ্গাপুর হয়ে যায় নাই, সুইজারল্যান্ডও হয় নাই। রাস্তার আইল দিয়েই আসতে হবে, তারা কাদা ভাঙা আসবে, এটা একটু কষ্টই হবে মনে হয় দুদু ভাই। আমার কাছে, আমি আর স্পষ্ট করে বলি, আমি শ্রদ্ধা করি 5ই আগস্ট যারা রক্ত দিয়েছে, যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে, নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি, আল্লাহ তাদেরকে সুস্থতা দিক। যারা শহীদ হয়েছে তারা বেহেশতে নসিব হোক। এই দিনটাকে স্মরণ করে একটু কাদামাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচা করে হাঁটতে হয়, অসুবিধা কি? এই সেন্স থেকে তো আমরা নিতে পারি। ওকে, ওকে, ঐতিহাসিক ঘটনা মেক সেন্স। ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারি। আর 2 নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে, গ্রামের মানুষ বাধ্য হয়ে অনেক সময় রাস্তায় নামে। কাদামাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি মানে জাস্ট 5ই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করার জন্য আমি মাহবুব কালাম সাহেবকে মানে উদ্দেশ্য করি, উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যে এটা তো একটা বিরাট পরিবর্তন। আমরা পছন্দ করি আর না করি, অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে। তারপরও 5ই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলো তো স্বস্তির মধ্যে আসছে, কিছুটা হলো তো ভালো একটা নজির আসছে। বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই, যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি, দেখছি, যার সংখ্যা কিন্তু 3 থেকে 4% ঘটনার দুদু ভাই, বেশি আমি না। দুইটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার আগের বক্তব্যে আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে, এবং একটা অগণতান্ত্রিক সরকার যে 15 বছর ধরে চাইপে বসেছিল তাদেরকে সরানো গেছে। কিন্তু ঘটনা হচ্ছে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে, আপনারা যে সেম আরেকটা ওরকম সরকার হবেন না, এইটার তো আসলে কোনো গ্যারান্টি নাই। আর দুই নাম্বার হচ্ছে আমরা তো দেখতেছি যেই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন, এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না। তো বিএনপি কোনো পজিশন আদর নিছে কিনা, মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন যে এটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই কনসার্ন, সেটা নিয়ে বিএনপির পজিশনটা কি আসলে। কারণ ভাই আমি একটা আচ্ছা, মিনিট আসতেছি, শুধু পজিশনটা শুনে আসি। আপনি যেগুলিকে আসলে তুলে ধরছেন এবং আমার উপর একটু বিরক্ত হয়েছেন, আমি মাঝখানে আপনার একটু থামাইছি, এইটা একটু দুদু ভাইদের পজিশনটা একটু শুনে আসি যে পজিশনটা কি। খুব উনি সহজ স্পেসিফিক যদি বলছেন কিছু জিনিস। খুব সহজ যদি মাথা কাজ করে। জি। আমরা শেখ মুজিবের কাছে আর যাই করি রক্ষী বাহিনী প্রত্যাশা করি নাই, আমরা একদলও প্রত্যাশা করিনি। তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি। তিনি আসার পরে এরকম একটা ওলটপালট এবং যা ভয়ঙ্কর এবং বীভৎস বাংলাদেশ হবে, এটাও আমরা প্রত্যাশা করিনি। আবার সেই জিয়া রহমানের মতো, যাকে আমরা নেতাই মানিনি, যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ, সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন, দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন, তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে সুযোগ, এটাগুলো তো কেউ জিয়ার কাছে প্রত্যাশা করেনি। সেহেতু আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে দিয়ে। বিএনপি যত সমালোচনায় হোক না কেন, বিএনপি এরকম একটি প্রায় 1.25 শতাব্দীর না আপনার কাছে মনে একটি হয় না দলের দুদু ভাই, সরকারি চাকরি থেকে না এসে না রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা, এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় নাই কাম, মানে যেইটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন, এটা একটা ব্যাড প্রেসিডেন্ট যেমন আছে সরকারি যেমন চাকরি আপনার থেকে কাছে আইসা। আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাপকারী হবে, না না, এত সেটা আমার নৃশংস কাছে মনে এবং হচ্ছে, আমি মনে করি না যে না, মনে হয়নি বলেই তো আপনি না না, জিয়ার মনে হয়েছে, মনে হয়েছে, যেখানে মনে যেখানে হয়েছে। প্রশংসা এখানে যদি আওয়ামী লীগের প্রশংসা লোক থাকতো দুদু ভাই, আপনি আমারে ট্রাস্ট করেন, আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম। আমি এইটা না বলতেছি না যে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট না হয়েছে না না কিনা। না না না, আপনি খারাপটাকে আলোচনায় এনে ভালোটাকে খারাপ করা যায় কি করে? আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এরকম, ওকে, ওকে, সেই জন্য আমি ধরলাম। এছাড়া অন্য কিছু না, খালি ওকে, ঠিক আছে দুদু ভাই। অন্য আমি একটু কামাল ভাইয়ের কাছে আসি যে কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন, অর্থনীতির কথা আপনি আসলে বলেনি নাই, কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট? আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে? না না, বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি।
দুদুভাই স্বীকার করবেন না, বিএনপি এখন খুব বিপদে আছে। দুদুভাই এটা স্বীকার করবেন না। কি বিপদ? দেখেন, আমি বলছি, আমি কিন্তু 7 আগস্টে বুঝে গেছিলাম যে এটা -2 থিওরি। অনেকে কেউ বুঝে নাই, কেন বুঝলাম না। তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে শিবিরের আপনার চিটাগাং এর ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং উনি চলে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন। তিনি আসলেন না। যখন আমি 8 তারিখ পর্যন্ত ওয়েট করছি, যখন দেখলাম যে 8 তারিখ পর্যন্ত তিনি আসলেন না, আমি বুঝে গেছি কেস খারাপ। তিনি কেন আসেন নাই? হ্যাঁ, তিনি কেন আসতে দেওয়া হয় নাই, সিম্পল অ্যাজ দ্যাট। কে স্টপ করবে তারেক সাহেবকে আসার জন্য? আমি বলি শুনেন, এইটা বিএনপি নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগতভাবে তাকে আনতে চাই, আমরা এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই। এগুলি আমি বিশ্বাস করি না। এইটা সরকার, ইউনূস সাহেব আসতে দেয় নাই, বা সরকার আসতে দেয় নাই, বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই। এটা প্লেন অ্যান্ড সিম্পল। এবং দেখেন, এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না। এবং এখনকার সিনারিওটা কি, আপনার তো সময় কম। দেখেন, বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে, কমন টার্গেট। এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে, বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে, সরকার বিএনপির বিরোধিতা করতেছে। এবং আজকে যে কুয়েটের ঘটনাটা, এটা খুবই সিগনিফিকেন্ট। আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, একটা রক্তাক্ত বাংলাদেশ। এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা, আমার কোনো প্রেডিকশনই ভুল হয়নি, যাকগে অত ক্রেডিট নিতে চাই না আমি। কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। কামাল ভাই, আপনি একটা কথা, এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি। আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই, এটা তারেক সাহেবের চয়েস। উনি কেন ফিরতেছে না সেটা দুদুভাই কিছুটা হইলে বলতে পারবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূস তাকে ফিরতে দিতেছে না, এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি? দেশ চালাইতেছে এখন বিএনপি, প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু কইরা সচিবদের মধ্যে বিএনপিরে সালাম না দিয়ে সচিব হইতে পারছে কেউ? শুনেন, বিএনপি কে না, আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন। সরকারি সবকিছু দখল করতেছে জামাত, আর বেসরকারি জিনিস দখল করতেছে না, জামাতের কাছে গেছে হচ্ছে স্কুল কলেজ, না অন্যান্য ক্ষেত্র গেছে। যাই হোক, এখন সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, হ্যাঁ, তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে, হোল নেশন তার পিছনে চলে যাবে। তারপরও কেন উনি আসতেছেন না, কি কারণে? আমার লজিক আমি দেই। তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিল না, ওনার অনেক ডার্টি লন্ড্রি জমছে, এগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে। উনি আগে কেন আসবে? না, শুনেন, দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, ওনার ইমেজ অলরেডি মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে। ওনার কিছু ইমেজ খারাপ ছিল, মানে এই 2001 থেকে 2005 পর্যন্ত কিছু খারাপ হয়েছিল, এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে। এখন আর উনি কেন ওয়েট করবেন, আমি তো এটি বুঝতেছি না। হ্যাঁ, উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত 6 মাসে। উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে এস্টাবলিশ করছেন। উনি মানে এই সরকারকে সবসময় সহযোগিতা করার উনি মানে দিয়েছেন, নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে, তারপরে উনি আসবেন না। দিস ইজ এ প্যারাডক্স। এটা আপনি বললে হবে না। দেখেন, আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না। আচ্ছা বাউকাল ভাই, আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে। আমি এটা একটু দুদুভাইয়ের কাছে জিজ্ঞেস করি। দুদুভাই, আপনার কাছে কি মনে হয়? আমি শুধু একটা জিনিস আপনাকে বইলা রাখি, মাহকাল ভাই, এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে, বিএনপি চায় না এরকম কোনো কিছু না। আমি খালি আপনার মনে করা দিতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে, তারা প্রেসিডেন্টের সরাতে চাইছিল, পারে নাই। তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল, পারে নাই, কারণ বিএনপি চায় নাই। আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে নাই। বিএনপি এখন মানে কি বলে ডিফেক্টো ক্ষমতায়। তারেক সাহেব যেদিন ইচ্ছা এদিনে আসতে পারে। তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে, আগে বিসমিল্লাহ পরে সুবহানাল্লাহ পয়রা প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায়। আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার। যাই হোক, আমি দুদুভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, দুদুভাই, তারেক সাহেব আসে না কেন? সরকার তাকে আসতে দেয় না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না।
কামাল ভাই অনেক বড় সাংবাদিক, অনেক বড় থিঙ্কার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি। তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন, গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে। আমি একাও যদি একটা বিষয় ভাবি, সেটা আমি বলতে পারি, ভাবতেও পারি, চিন্তাও করতে পারি। তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে। তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন, আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের শুভানুধ্যায়ী বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে, সরকারের টপমোস্ট ডক্টর ইউনূস তাকে বাধা দিছে। এই কথাগুলো বোধহয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম, তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত। এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে যে তিনি এই বাধার কারণে তিনি আসতে পারছেন না। এটা আমার কাছে মনে হয়েছে। তো কামাল ভাইকে ধন্যবাদ যে একটা নতুন কথা, কিন্তু দুদু ভাবনা ভাই, এবং আপনার একটা অনুমতি নিয়ে কি আমি একটা চিন্তা। প্রশ্ন করতে পারি? কামাল ভাইয়ের কথা কিন্তু খুবই লজিক্যাল, কারণ এই পর্যন্ত বিএনপি তারেক সাহেবের না আসা পর্যন্ত সম্পর্কে যেই যুক্তিগুলি দিছে, একটা যুক্তিও ঠিক না। আইন আদালতের হ্যান ত্যান এগুলি একটাও ঠিক না। এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি, কারণ ইন অ্যাবসেন্সিয়া তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে। উনি দেশে আসবেন, মামলা খারিজ হবে, এতে কি সমস্যা? আমি তো বুঝি না। আমি আমি তো আমার মনে হয় যে এই এই 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছি, এটা তো মনে হয় না। না, ঠিক একবারও বেঠিকও না, বলি না। একবারও না। আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা ভাবতেই পারে, বলতেও পারে। সত্য মিথ্যা আগামী দিনে এটা নির্ধারণ হবে, এখনই এটা ঠিক করা দরকার নেই। আর 2 নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে, উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা। কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে আহ, একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন কথাও নাও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ নেতা। তো তিনি, আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না, বুঝছেন না, জানছেন না, এটা আমার মধ্যে ঠিক না। এবং তিনিও ফিল করছেন, এই যে যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল, ধরেন 2 থেকে 5 পর্যন্ত, সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না, সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তা, আমি বলবো আমার নেতা বলে বলছেন, যতগুলো বিবৃতি, বক্তব্য, উপস্থাপনা সবগুলো গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছেন। তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে, এটা কামাল ভাই নিজেও বলেছেন, আমি তার সঙ্গে এটা একমত। তো আমার এই ক্ষেত্রে বক্তব্য, কেন আসছেন না, একটু অপেক্ষা করি আমরা। আছে না, কিছু জিনিস তো প্রধান নেতার হাতে ছেড়ে দিলাম, তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই আমার এই দেশে ফিরে আসবেন। আচ্ছা, এটা আমি আমার ব্যক্তিগত মতামত। মাহবুব কামাল ভাই নিশ্চয়ই হ্যাঁ এখানে আমি আমি এখানে না, বলবেন। কামাল ভাই, আমি হ্যাঁ আমি হ্যাঁ কি ওই যে ইয়াটা পড়ে নিব একটু, ওই যে জরিপটা, আমরা একটা জরিপ চাইছিলাম, যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে এটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট, যে নির্বাচন আমরা কিরকম চাইতেছি, কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হইলে দেশের সমস্যা বাড়তে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন, এই মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 36% এই মন্তব্য সমর্থন করেছেন, শতকরা 64% এই মন্তব্য সমর্থন করে নাই। 58,000 জরিপ চাইছিলাম, যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে এটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট, যে নির্বাচন আমরা কিরকম চাইতেছি, কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জাতীয় কাছে ফিরতে চাই, যে আপনি আসলে বলছিলেন যে তারেক সাহেব দেশে ফিরছেন না কেন। আচ্ছা দুদু ভাই একদম স্পষ্টই বললেন, আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন। তবে আমি দুদু ভাইয়ের কাছে আসবো এটা নিয়ে। কামাল ভাইয়ের মন্তব্য আগে শুনে আসি। আচ্ছা, শোনেন শোনেন, কথাটা হচ্ছে, আমি আর একটু এগিয়ে যাই। হ্যাঁ। দেখেন, মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন, তার 3-4 দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই। তো কে জানি বলতেছিল যে বিএনপি কে করতে -2 থিওরি, এটা 111-এর মতো। তো দোকানদার, যে তাকে আমি বলছিলাম যে আমি কিন্তু টক শোতে বলবো, আপনি শুনেন, সে শুনছে আমি একটা টক শোতে বলছি, দোকানদার বলতেছে যে -2 না -3। তাই বলে -3 মানে -3 আবার আসলো কোত্থেকে? বলে যে তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা, -3। মানে সে বলতে চায় খালেদা জিয়াকে আসতে দেওয়া হবে না। আমি এটা আই ডো নট এন্ডোর্স, সে বলতেছে আর কি, দোকানদার কিন্তু সে, হ্যাঁ, এইভাবে সে ভাবতেছে। যাই হোক, এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে। এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় জাতীয় নির্বাচন। নির্বাচন আগে,
এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল, মানে এটার পক্ষে থাকলো, এটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে যে বিএনপিকে মার্জিনালাইজ করা। তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন করবে, অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশনের শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে, যাতে তারা ন্যাশনাল ইলেকশনে জিততে পারে। এটাই তো উদ্দেশ্য, এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে? না না, কারণ এখন আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলিয়নিয়ার হইতে চাই, এটা একটা উদ্দেশ্য হইতে পারে, কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি 3 সিট। হ্যাঁ 3 সিট ম্যাক্সিমাম। এই যে ধরেন যদি এইটা সত্যি সত্যি এইটাই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য তো কোনোদিন সফল হবে না। মানে আমরা তো পলিটিক্স দেখছি, শুনেন, পার্টির আমি- পলিটিক্স এই আমি প্রথম বলছি- দেখতেছি তা তো না, আরো তো দেখছি। শুনেন আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। জি। আমি তো বলতেছি বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয়ক জিতে আসুক দেখি। রাইট। দেখেন, রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস। Absolutely. 91-এ আওয়ামী লীগের মিছিলের ঠেলায়, মিটিং এর ঠেলায় আমরা টিকতে পারি নাই। সবাই বলতেছে যে 220টার উপরে পাবে আওয়ামী লীগ। আই ওয়াজ দ্য লোন, যে আমি বলছিলাম যে বিএনপি জিতবে। হ্যাঁ, এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল। জনসভা দিয়ে কখনোই মানে মাপা যাবে না। রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না, Right. ইলেকশন মাপা যাবে না। তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না, এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পিছনে বহু টাকা যাবে, বহু চাঁদা, মানে চাঁদা দিবে লোকজন, ভালোবেসে চাঁদা দিবে। হ্যাঁ, তারপরে এই যে এত টাকার কি, মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস? হ্যাঁ, আমি তো এইটার কোনো দেখেন, আপনি দেখেন খালেদ, আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো, মানে আমার কথার পাহাড় জমে আছে, মানে এই যে 1 ঘন্টা তাও দুইজন আমার মানে মানে কথা শেষ না হচ্ছে আচ্ছা না। ঠিক আছে, আমি আচ্ছা, আমি একটু এখন- কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই। আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো, আমি বোধহয় আপনাকে ডিস্ট্রাক্ট করতেছি, যে আপনি বলেন। ওই জায়গাটা একটু বলেন তো, যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি এর প্রতি অনেকে টার্গেট করতেছে, এই জন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি, যে তারেক সাহেব দেশে ফিরতে পারবে না, বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না, মানে এটা আপনি কেন মনে হচ্ছে? আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা, পদরেখাটা, পজিশনটা খুব দেখ- স্ট্রং দেখতে পাই। দেখেন, বিএনপিকে এখন, যেমন আমি পার্সোনালি যেটা মনে করি, যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ, মানে যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য কেউই নাই, মানে বড় দল কেউ নাই, সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে, এবং তার মধ্যে যেহেতু জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী, সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো, মডারেট ইসলাম থাকলো, একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব, এইটা আমি পার্সোনালি বিলিভ করি। এবং আমি বিলিভ করি এইটা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে, Right. যে একটা মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা, যেহেতু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, হ্যাঁ, হি হ্যাড এ ম্যাগনিফিসেন্ট রোল ইন লিবারেশন। Right. হ্যাঁ, Right. তো ফলে এই দলটা যদি মডারেট, যেহেতু বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি, হ্যাঁ, সুতরাং আলট্রা ইসলাম, ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল, সেগুলো না, মডারেট ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলবো, এইটা আমরা চাইছিলাম এবং এইটা অনেকেই এটা চায়। কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এইটা যে এত রহস্যপূর্ণ, আমার কাছে দুদু ভাই এই রহস্য কিভাবে ভেদ করবেন আমি জানি না, এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বর্তমান সরকার না। তারা কথায় কথায় স্বৈরাচার, আরে কই, স্বৈরাচার ইজ পার্ট অফ হিস্ট্রি, তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নাই। না কিন্তু কারণ আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না? আপনি বলতেছেন বিএনপির কাছে প্রধান শত্রু আওয়ামী লীগ, কিন্তু আমি দেখলাম যে বিএনপির প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না। না, এখানে শুনেন, এতে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। পলিটিক্স শুনেন, মানে পলিটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স। হ্যাঁ, এখানে দেখেন, মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি সরানো ইত্যাদি, সংবিধান তমুক এসে জাতীয় এইটা ঠিক আছে, এইটা বিএনপির পাবলিকের যে সেন্টিমেন্ট, সেটাকে তারা ক্যাশ করতে চাচ্ছে। আবার দেখেন এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করছে যে আওয়ামী লীগ শত্রু, এইটা হচ্ছে তারা মনেই করে যে আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ। যেমন ধরেন মনে করারই তো কথা, 17 বছর তারা ওয়ার্স সাফারার। দেখেন আমি বলি,
এই যে গত 15 বছর কি হয়েছে, বিএনপি কে বিরোধী দল ছিল, বিএনপি তো পার্লামেন্টে বিরোধী দল না, পার্লামেন্টে বিরোধী দল তো জাতীয় পার্টি। তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো? কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে। রাইটলি। সুতরাং হ্যাঁ, তারা কিন্তু জাতীয় পার্টি এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে তো সমালোচনা করবে, তাই না? এটা তো আনঅফিসিয়াল বিরোধী দল। তা আনঅফিসিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করতেছেন, তাহলে আপনি বুঝতে হবে যে উনি বিএনপি, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি বিএনপি কে আপনি বলতেছেন যে বিএনপি এখনো তাই, রাইট, এখন আমার কাছে তাই মনে হচ্ছে, যে একটা ইতিহাস, হ্যাঁ একটা ইতিহাসের অংশকে, যে অংশটা ইতিহাসের পার্ট হয়ে গেছে, হ্যাঁ সেইটাকে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে লিঙ্ক করেন, হ্যাঁ, এবং যে আপনারা তো দেখতেছেন যে প্রধান বাধা হচ্ছে সরকার, ইলেকশন দিচ্ছে না, দিচ্ছে না। হ্যাঁ, আপনারা বাইরে যাইব না, আমরা সবই বুঝি দুদু ভাই, আমরা কিন্তু 53 বছর যাবৎ বাংলাদেশটাকে দেখে আসতেছি। হ্যাঁ, আপনারা চাচ্ছেন ইলেকশন, গভর্নমেন্ট দিচ্ছে না, তারপরেও আপনারা একটা সমঝোতা, একটা সহযোগিতা। তবে কামাল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসছেন, যে কামাল ভাই মনে করতেছেন যে আসল শত্রু চিনতে বিএনপি ভুল করতেছে কিনা, সেটা নিয়ে আমরা একটু দুদু ভাইকে শুনতে চাই। দুদু ভাই, আমি মাঝখানে একটু বলেও রাখি, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো মানে পলিটিক্যাল দলগুলিকে ইন জেনারেল, এবং আমার কাছে মনে হয় যে স্পেসিফিকলি আপনি আপনার উপরেও নিতে পারেন বা বিএনপির উপর নিতে পারেন, যে রাজনৈতিক দল কোনো ইস্যুতে একমত হয়েছে কিনা, সংস্কার কোনটা চায় বা না চায়, সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং এতে করে বোঝা যাবে যে আপনারা কি চান না চান। কারণ একটা কথা আপনাদের উপরে এসে পড়তেছে যে বিএনপি আর আওয়ামী লীগ আসলে একই জিনিস, সেই জন্য তারা সংস্কার চায় না, তারা যেনতনভাবে একটা নির্বাচন করে শুধু ক্ষমতায় বসতে চায়। আসল শত্রু চিনতে আপনারা ভুল করতেছেন কিনা দুদু ভাই? এখানে ছোট করে বলি, কামাল ভাই বিস্তারিত বলেছেন, হয়তো কিছু কিছু বিষয় আছে আমি ডিফারও করতে পারি, সমর্থনও করতে পারি। আমি ওই প্রসঙ্গে না গিয়ে খালি আপনি যে প্রশ্নটা সর্বশেষ করেছেন সেটা এইভাবে আমি অ্যান্সার করতে পারি, যে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্যটা হচ্ছে, আওয়ামী লীগ ফ্যাসিজম বলেন, স্বৈরতান্ত্রিক বলেন, অতীতে যাই করুক, গত 15-16 বছর ধরে এই প্র্যাকটিসটা সে করেছে এবং এই বিশ্বাসটা মানুষের উপরে গণতন্ত্রের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসলে তো স্বৈরতান্ত্রিক, আসলে তো ফ্যাসিজম। বিএনপির অবস্থান হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এখানে কিন্তু আওয়ামী লীগের ব্যাপার না। ফ্যাসিবাদের পিঠে উঠছিল বলে আমরা তাকে টার্গেট করছি, তাকে অপসারণ করার চেষ্টা করছি, তাকে পতন ঘটানোর চেষ্টা করছি। ফ্যাসিবাদ গণতন্ত্র বিএনপি একাই চর্চা করছে এমন না। এখানে বিএনপির সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রেখেছে। তো সেই কারণে যদি কেউ এটাকে গুলিয়ে ফেলে রাজনীতিতে, যে এখনো বিএনপি আওয়ামী লীগকে বা তাদেরকে রক্ষা করতে চাচ্ছে, তাহলে পরে ফ্যাসিবাদ আর গণতন্ত্রের যে পার্থক্যটা সে গুলিয়ে ফেলবে, তার কাছে স্পষ্ট হবে না। এত ঘটনার পরে আর এত মামলা পরে, এটা তো আপনি স্পষ্ট করবেন যে প্রায় 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা, তার অধিকাংশ এখনো আছে, এবং অধিকাংশই হচ্ছে বিএনপি কিছু কিছু অন্যদের উপরে বা শ্রেণী পেশার কিছু শিল্পপতি। কিন্তু দুদু ভাই, আপনারা কি এটা পলিটিক্যালি ব্যবহার করতেছেন? কারণ আপনাদের লোক তো এখন অ্যাটর্নি জেনারেল, উনি বেশ কিছু মামলা তোলার জন্য উদ্যোগ নিয়েছেন, বেশ কিছু মামলা তোলা হয়েছে, লিস্ট চাইছে নানা জায়গায়। মামলা কথাটা আপনারা যখন বলেন তখন কি এটা একটা মানে পলিটিক্যাল গেইন নেওয়ার চেষ্টা কিনা দুদু ভাই? পলিটিক্যাল জ্ঞানের থেকে একটা কথা বলি, আমি কন্যা সন্তানের পিতা, আমি তাকে লালন পালন করছি, যখন বিয়ে দিই না, সে আরেকটা পরিবারের সদস্য, রাইট, এবং সেই পরিবারের সদস্য হিসাবে সে সেই পরিবারকে গুরুত্ব দেয়, তার স্বার্থকে বড় করে দেখে। তখন আমার আর এইটা যদি ভাবনা মাথার মধ্যে থাকে, তাহলে মেয়ের সঙ্গে পিতার সম্পর্কটা থাকবে না। তো আমার সঙ্গে তো অনেক লোকই ছিল, অনেকভাবেই ছিল। তো সে আরেক জায়গায় গিয়ে যদি অ্যাটর্নি জেনারেল হয়, সে এখনো বিএনপি করে, তো বিএনপি করলে তো সে অ্যাটর্নি জেনারেলই হতো না। এটা আমার ধারণা যে সে তার মতো করে চিন্তা করে সে ওই জায়গায় গেছে। সে থাকলে বিএনপি সব উদ্ধার পেয়ে যাবে, এটা তো আমার মনে হয়। তাহলে তো এই ডক্টর ইউনূসের সরকারই তো বিএনপি সরকার হিসাবে মানে পরিগণিত হতে পারে। মানে যুক্তির খাতিরে কথাগুলো বলছি। আমার রিডিংটা অলমোস্ট তাই। বিএনপির লোকজন এখন আমার এবং ডক্টর ইউনূস সাহেব তো বিএনপির, আমি মাহবুব কামাল ভাইয়ের কথা শুনে আপনার চেয়ে বেশি অবাক হয়েছি, কারণ আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসকে, এবং কামাল ভাই আমার এটা মনে হয় বিএনপি যদি এখন চাপ দেয় না, ডক্টর ইউনূস অগাস্টে ইলেকশন দিয়ে দিবে। ডক্টর ইউনূস হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার। বিএনপি যদি সত্যি এটা মিন করে 5 আগস্ট না, ওই 4 আগস্ট ইলেকশন দিয়ে দিবে। বিএনপি যেদিন চাবে তার একদিন আগে।
আচ্ছা আচ্ছা, শুনে আমি একটু দুদুভাইকে একটু শেষ করে আসি, জি দুদুভাই আপনি বলতেছিলেন, সরি আমি ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে আমি মনে করি যে কাল সকালে ঘটনাটা এটা এখনই ডিসাইড করা ঠিক হবে না, এটা আমার কাছে মনে হয়। আমি এখানে যেখানে বসে আপনার টকশোটা করছি, আপনার সঙ্গে দেখা আছে, মাহবুবের কথা শুনছে, আপনার কথা শুনছে, এটা ভবিতব্য একটা বিষয়। কালকে সকালে কি হবে আপনি ধর্মের দিক থেকেও অনিশ্চিত, বাস্তবতার দিক থেকেও অনিশ্চিত। সেহেতু আমরা আগামী সময়ের কথাটা ধারণার উপরে বলছি, অতীতকে সামনে নিয়ে। তো সেই কারণে বিএনপি মানে চাপ দিলে সব হয়ে যাবে, বিএনপি মানে চাইলেই সব হয়ে যাবে, এই কথাটা এখনই বলে বিএনপির উপরে সব দায়িত্বটা তুলে দেওয়া আমার মনে হয় যৌক্তিক হবে না। বিএনপি একটি মানে আলাদা রাজনৈতিক দল, বড় দল, অতীতে সে সরকার পরিচালনা করেছে। কিন্তু আপনি একটু আগেই বলেছিলেন যে সচিবালয় বা বিভিন্ন জায়গায় বিএনপি না অন্যরাও এটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু বিএনপি সব কন্ট্রোল করছে, এটা যেটা আপনারা বলছেন। আমার ধারণা আমার থেকে কম ইনফরমেশন আপনার কাছে নাই। জি শিক্ষা দুদুভাই, মন্ত্রণালয় আমার কাছে যে থেকে শুরু ইনফরমেশন, করে সচিবালয় বা আমলাদেরকে বিএনপি এবং জামাতই আসলে নিয়ন্ত্রণ করতেছে, বিএনপি বেশি, জামাত অল্প অল্প বিস্তর আর কি। আমি আমি যদি আমি- আ- আপনার কাছে তো মনে হয় একই আমি- তথ্য আছে বিএনপি। দুদুভাই, না 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 না, মানুষ না। আপনাকে তদবির আমি করে না। একটু আমার বন্ধু, আমি বলি, না। আমি তো সরকারি চাকরি কিছুদিন করছি, আমার বন্ধুরা তো আপনার কাছে এসে তদবির করার কথা ভালো পোস্টিং পাওয়ার জন্য, যারা এখন আমি অতিরিক্ত একটু সচিব আপনার হবেন। আমি একটু আপনার বাধাই দিই। সেটা হচ্ছে এই জন্যে যে আমি বলার আগ পর্যন্ত আপনি পুরোটাই বিএনপি মানে নিয়ন্ত্রণে ওহ, বলছিলেন। আমি বলার পরে জামাতকে যুক্ত করছেন। আমি যদি আবার 5 মিনিট বলতে পারি তখন হয়তো আচ্ছা, অন্যান্যদেরকে আমাকে দেন যুক্ত করবো। খালেদ খালেদ কামাল আমাকে ভাই দেন। একটা মিনিট, এটা দুদুভাই হচ্ছে এটা বলছে। দুদুভাই, আমি কিন্তু আসলে বিএনপি কে মনে করি যে বিএনপি এই ফোর্সটার লিডিং একটা জায়গায়, জামাতকে আমি বিএনপির বড় শত্রু মনে করি না, এটা নিয়ে আমি পরে আসছি। কামাল ভাই কি বলতেছে? কামাল ভাই আপনি যদি হ্যাঁ, একটু 2-3 মিনিটের মধ্যে একটু বলেন, একটু না আমি precisely। আমি- না জি। না না, দেখেন এই যে ফ্যাসিবাদের কথা উঠলো না, দেখেন আমি একটু বলি। দেখেন কতগুলি মানে টার্মিনোলজি আছে, একটা ফ্যাসিজম, একটা টিরানি, একটা অটোক্রেসি, একটা টোটালিটারিয়ান নিজম। দেখেন এটা প্রত্যেকটা এই শব্দগুলি কিন্তু একটা ডিফারেন্ট কনোটেশন আছে। ফ্যাসিজম হচ্ছে আপনার সোভারেনিটি অফ স্টেট ওভার ইটস পপুলেশন, এটা হচ্ছে ফ্যাসিজম। জনগণের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের উপরে জনগণের সার্বভৌমত্ব নয়। এই যদি ডেফিনিশন হয় তাইলে ফ্যাসিজম শুধু হাসিনা ফ্যাসিস্ট এইটা বলে এই সেন্টেন্সটা শেষ করে ঠিক হবে না। আচ্ছা, এখন দেখেন কথাটা হচ্ছে যে মানে এই এই যে মানে রাজনীতিটা চলছে না, আপনারা বলতেছেন যে বিএনপি দখল করছে, জামাত দখলে, কেউ তো সমন্বয়কদের কথা বলছেন না, কেউ তো মানে এই যে মানে মানে এটাতে কি বলে যে দখলবাজি না, এই যে মানে তদবির তদবির তো বেশি করতেছে সমন্বয়করা। আপনারা এই জিনিসটা কেন আপনারা তাদেরকে মানে জামাত বিএনপি নিয়ে মানে টানাটানি করতেছেন, সমন্বয়করা তদবির করতেছে বেশি। এটা আমার কাছে অনেক খবর আছে, আমি সাংবাদিক যেহেতু। সুতরাং এই যে এইভাবে কিন্তু মানে একটা জিনিসকে মানে প্রমিনেন্স দেওয়া আর একটাকে মানে সাইডলাইনে নিয়ে যাওয়া এটা ঠিক না, আপনাকে টোটালি দেখতে না, হবে কামাল জিনিসটা। ভাই আমি হ্যাঁ, আপনার সাথে একমত, সমন্বয়করা তদবির করতেছেন। আপনারা কি হুম। এইটা অথেন্টিক কোন রিপোর্টিং দিয়া যুগান্তরের পাতায়, আপনার পত্রিকার পাতায় বা অন্য পত্রিকার পাতায়, টেলিভিশনের এটা এটা ইয়াতে হবে না, আপনারা এটা দেখতে এটা হবে না, এটা 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 কেন হবে না, কেন হচ্ছে না? মানে একই এটা যেই না কারণে না, এটা সেলফ, না এটা হবে না, এটা সেলফ সেন্সরশিপ চলতেছে, এইটা চলবে না, এটা হবে না। হাসিনারে আমরা ভয় পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতেছি। হুম। হাসিনারে আমরা ভয় পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতাম। এইভাবে ইনডিসক্রিমিনেটলি হাসিনার আমলে বাড়িঘর পোড়ায় দেওয়া হয়েছে, ইনডিসক্রিমিনেটলি বা পোড়ায় দেওয়া বলেন হয়েছে, আপনি। হাসিনার আমলে পোড়াইছে, এটা বাড়িঘর indiscriminate। পোড়াইছে, ঘোষণা দিয়ে পোড়াইছে, কিন্তু ঘটনা হইতেছে যে ওইটা ঘোষণা দিয়ে পোড়াইছে। খুব না না পোড়াইছে। আহা, হাসিনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাসিনার লুটপাট এগুলি সীমাহীন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যেটা চলতেছে, হ্যাঁ এই যে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ ব্যাড নেম, হ্যাঁ এই যে চলতেছে সারা দেশে আর কি, এটা তো ভয়াবহ। হ্যাঁ, এটা খুবই ভয়াবহ। যাই হোক, এখন সেটা না, কথাটা হচ্ছে দেখেন ইলেকশন কবে হবে ইট লিটল ম্যাটার্স। সোসাইটিটা পলিটিক্স অফ অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে যাচ্ছে কিনা, পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, দ্যাট ম্যাটার্স। আপনি ইলেকশন দিয়ে কি করবেন? আমি তো বললাম বর্তমান সরকার উভয় সংকটে আছে। ইউনূস সাহেব, ডক্টর ইউনূস, উনি চাচ্ছেন যে
প্রথম থেকে আমি লক্ষ্য করতেছি উনি চাচ্ছেন যে, উনি মনে করতেছেন যে ছাত্ররাই সব করতে পারে, মনে করতেছেন। সুতরাং ছাত্রদেরকে উনি ক্ষমতা নিয়ে আসার চেষ্টা করবেন। যদি করতে হয় তাইলে ইতিহাসের সর্বনিকৃষ্ট ম্যানিপুলেশন করতে হবে। হাসিনার আমার বুথ ক্যাপচারিং হয় নাই, রাতের ভোট দিনে হয়েছে, তারপরে জাল ভোট হয়েছে, এই হয়েছে। আচ্ছা শুনেন না, কিন্তু কামাল ভাই, তো ইউনূস সাহেবের কি লাভ ছাত্রদেরকে ম্যানিপুলেট করে ক্ষমতায় নিয়ে আসলে? আরে শুনেন, এক একজনের সাইকি এক এক রকম। এইটা মানে উনি মানে তারুণ্যের জয়গান গান, ওনার বক্তৃতাগুলো আপনি ফলো করেন না, উনি মনেই করতেছেন যে ছাত্র মানে ইয়াং জেনারেশন হচ্ছে আপনার সবচেয়ে মানে কি বলে যে পোটেনশিয়াল সেকশন অফ দি সোসাইটি। উনি মনেই করেন, এটা থিওরিটিক্যালি মনে করেন না, কেমনে প্লাস না? হচ্ছে না, এটা মনে করেন না তো। উনার উপদেষ্টা 22 জনের মধ্যে 3 জন ছাত্র থেকে ঢুকছে, বাকি 19 জনের গড় বয়স কত আপনি দেখেন, কোথায় আপনি তরুণ আরে পাবেন? না শুনে এই যে আপনারা কথা বলেন না, এইটা তো অ্যাডভাইজারি কাউন্সিলটাকে তো অ্যাকসেপ্টেবল করতে হবে ন্যাশনের কাছে। আপনি সব ছাত্র নিয়ে নিলে তো এটা অ্যাকসেপ্টেবল হবে না, না। ছাত্র না, তরুণ আপনি যে নিবেন, তরুণ নিবেন। তরুণ, হ্যাঁ। আর তরুণ তো নিচে 3 জন, না তরুণ না, তো তাদের 3 তো জন নিচে, নিচে। তারা তো ফ্রন্ট লাইন থেকে পাহারা দিছে, সেজন্য তাদের নিছে। বাকিদের উনি যাদের ইচ্ছা করে নিছে, সেই এই 3 জন তো তারে নিয়োগ দিছে। 19 জন, বাকি 19 জনের ঘটনা কি? না এটা আপনাকে তো মানে এমন একটা অ্যাডভাইজারি কাউন্সিল করতে হবে। সে অ্যাডভাইজারি দেখেন, আপনি যে বলতেছেন এই অ্যাডভাইজারি কাউন্সিলে তো ইউনূস সাহেব নিজের লোক বেশি নিছেন, তাই না? গ্রামীণ ব্যাংকের লোক, চিটাগাংয়ের লোক, একটা তরুণ এগুলি নিছে। একটা তরুণ হ্যাঁ, তরুণ নাই, কিন্তু উনি দেখা গেল যে উনি ওনার পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করছেন। 3 জন তরুণকে নিয়ে ওনার যে তারুণ্যের প্রতি ওনার যে এক ধরনের কি বলে যে বায়াস, সেইটা উনি ইয়ে করলেন, মানে ম্যাটেরিয়ালাইজ করলেন। আবার ওনার যে ঘনিষ্ঠ লোকজন গুলি গ্রামীণ ব্যাংক বলেন তাদেরকেও অ্যাকোমোডেট করলেন। তার মানে উনি ওনার সে সাইকি, ওনার সাইকির রিফ্লেকশন হচ্ছে এই অ্যাডভাইজারি কাউন্সিল। হ্যাঁ, এইটা আমরা বুঝে গেছি। এখন কথাটা হচ্ছে সেটা না, এখন আমি যেটা বলতেছিলাম, যদি ম্যানিপুলেট করে মানে এই ইলেকশন, মানে তাইলে কিন্তু কি বলে যে হাসিনার প্যারালাল হয়ে যাবে ইউনূস সাহেব, যে হাসিনা এটা করছে, এই গভর্নমেন্ট এটা করছে। ফলে যদি করে আর কি, আমি বলতেছি, আমি এটা ফর আর্গুমেন্ট সেক। আচ্ছা, আপনার এই আশঙ্কা হইতেছে যে উনি করতে পারবে? মানে আসল কথা হচ্ছে এটা যে উনি করতে পারবে। হ্যাঁ, আপনি কি বলতেছেন? ছাত্ররা, আমি বলতেছি ছাত্ররা যে এখন ডোমিনেট করতেছে সোসাইটিকে, এটা কি আপনি অস্বীকার করেন? করবেই তো, ছাত্ররা যে ডোমিনেট করছে, যে ক্ষমতা থাকে সেই ডমিনেট করে। আচ্ছা, তাহলে ছাত্ররা যেহেতু এখন দৃশ্যমান, ছাত্ররা ডোমিনেট করতেছে। হ্যাঁ, এই রাজুতে আয় তো, এই উত্তরা যাচ্ছি তো, এই যাচ্ছি সেই, তারা করতেছে। এখন তারা যেহেতু দল গঠন করতেছে, দে উইল ফাইট আপ টু দেয়ার লাস্ট টু উইন ওভার দি ইলেকশন। তারা চেষ্টা করবে, অথবা বিএনপির সাথে একটা জোটে ঢুকতে বড় জোর। সেইটা, হ্যাঁ, সেইটা যদি একটা ওটাকে কি বলে যে এক ধরনের, হয়তো শুরু করছে। হ্যাঁ, না যদি এরকম হয়, আচ্ছা ঠিক আছে, বিএনপি তো এখন মানে ক্ষমতা নিতে হবে, বিএনপি যদি বলে আচ্ছা ঠিক আছে তোমরা 50টা সিট নিয়ে যাও, ঝামেলা করো না। 50? হ্যাঁ, বলতেছি আর কি, 50-এর নিচে রাজি হবে না। আপনি 10টা এরা রাজি হবে, আপনি প্রশ্নই উঠে। বিএনপি বড় জোর। আমি জানি না আপনি আসলে ছাত্রদের ক্ষমতাটাকে অনেক বেশি বড় করে দেখতেছেন। না, আমি শুনেন, না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি তো কিছুক্ষণ আগে বললাম যে বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেট সাথে একজন সমন্বয়ক জিতে আসুক, আপনি ভুলে গেলেন কেন? এটা তো আমি বললামই, কথাটা সেইটা না। দেখেন, মানে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে হলে কিন্তু, বা মানে করতে গেলে কিন্তু লাখ লাখ লোকের দরকার হয় না, হাজার হাজার লোকের দরকার হয় না। হ্যাঁ, some thousands people can create a great chaos, তাই না? সুতরাং মানে আগামী ইলেকশনে ছাত্ররা they will fight up to their last to win over the election. এটা তারা চেষ্টা করবে, এবং সেখানে গভর্নমেন্টের এক ধরনের প্যাট্রোনাইজেশন থাকবে, এটা আমি বুঝতেছি। গভর্নমেন্টের এক ধরনের প্যাট্রোনাইজেশন থাকবে, এবং ক্ল্যাশটা কিন্তু মানে ট্রায়াঙ্গুলার হবে আর কি, আমার মনে হচ্ছে। কামাল ভাই, আমি শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, গত কয়েকদিন ধরে একটা রাজনৈতিক দল ছাত্ররা করবে, সেটার মধ্যে আমরা দেখতেছি প্রথম পদ ছাড়া বাকি 3 পদে কে আসবে সেইটাই তারা এখনো ঠিক করতে পারতেছে না। গভর্নমেন্ট থেকে আমরা ওদেরকে প্যাট্রোনাইজ করতেছি, এরকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই। মানে আমি আবার আসবো আপনার কাছে। মানে আপনি যেইটাকে গভর্নমেন্টের পার্টি মনে করতেছেন, যে ছাত্রদের পার্টি হলো গভর্নমেন্ট, আমার কাছে ইউনূস সাহেবরে অনেক বেশি
বিএনপির প্রতি, জামাতের প্রতি অনেক বেশি আমার কাছে টিল্টেড মনে হচ্ছে। এটা দুদুভাই কইতে পারবে। দুদুভাই, আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম আপনি আসলে বলার একটু সময় পান নাই। সেই প্রশ্নটা হচ্ছে যে ওই যে ওয়েবসাইটে দিয়ে দিতে হবে ডক্টর ইউনূস, অনেকে বলতেছেন যে এটা ওনার একটা মাস্টার স্ট্রোক হয়েছে, যেহেতু আপনারা খুব বেশি সংস্কার করবেন না সেহেতু এখানে ওয়েবসাইটে কিছু দিতে পারবেন না। আপনারা কি মনে করেন যে আপনারা আসলে কি সংস্কার চান এবং সেটা ওয়েবসাইটে আপনারা দিতে পারবেন কিনা, মানে পাবলিকলি আসলে আপনারা বলতে পারবেন কিনা? প্রথম কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি খুব আধুনিক একটা মানুষ। ওনার পোশাক আশাক, কথাবার্তা, চাল চলন, লেখাপড়া, এটা আমার কাছে এই যে 111-এর পরে তিনি SMS এর মাধ্যমে তিনি যে একটা পার্টি করতে চাইছিলেন, তো SMS এর মধ্যে দিয়ে তিনি মানুষের মতামত নিবেন টিবেন, এইগুলো দিকে আগ্রহ ছিলেন। পরে এই 27 দিনের মাথায় তিনি এই পার্টি আর করেননি। তো সম্প্রতি তিনি একটা বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ছাত্রদের মানে শিক্ষার্থীদের আহ, যে স্বপ্নগুলো, যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো পূরণের জন্য তাদেরকে একটি দল গঠনের প্রয়োজনীয়তা পড়তে পারে এবং এগিয়ে যেতে হবে। অর্থাৎ ছাত্ররা যেমন ভাবছে তিনিও সেটাকে আরো বেশি আহ, গুছিয়ে কাজ করার জন্য তিনি তাদের প্রতি সমর্থন। এর আগে তিনি এটা দাবি করেছেন যে এই সরকার বা তার আহ, যে ক্ষমতা অধিষ্ঠিত, এটা ছাত্রদের জন্য সম্ভব হয়েছে। অর্থাৎ তিনি একটি রাজনৈতিক দল প্রত্যাশা করছেন এবং সেটি শিক্ষার্থীরা, এর আগে শিক্ষার্থীদের কাছে কেউ দল চায় না, আন্দোলন চাইছে, বিপ্লব চাইছে, মুক্তিযুদ্ধ চাইছে, কিন্তু শিক্ষার্থীরা দল গঠন করবে এই অবস্থা কেউ ক্লাসরুমে, ইন্টারমিডিয়েট অথবা হাই স্কুলের ছাত্ররা, কারণ অনেকেই কিন্তু এই আন্দোলনে হাই স্কুলের ছেলেও শহীদ হয়েছে, এমনকি শিশুরাও প্রায় 100-এর অধিক তারা শহীদ হয়েছে। সেই জন্য শিশুরাও যদি রাজনৈতিক দল গঠনের প্রশ্ন ওঠে বা তাদের সঙ্গী হতে চায়, আশ্চর্য হওয়ার কিছু নাই। এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেটা সমর্থনও দিয়েছে। জি, আমার কাছে বক্তব্য হচ্ছে তিনি একটি নিরপেক্ষ সরকার হিসাবে কিন্তু সরকারে আছে। এই বিষয়টি সকল রাজনৈতিক দল মনে করে যে সবার সরকার হচ্ছে এই সরকার, কিন্তু তিনি যখন একটা পক্ষ নিয়ে কথা বলছেন, নতুন করে দল গঠন করছে, তখন বিতর্কগুলো তৈরি হচ্ছে বা বলার সুযোগ হচ্ছে। আমার কাছে মনে হয় দুদু ভাই, আপনি কি এইটার একটু ব্যাখ্যা দিতে পারেন যে অনেকেই বলতেছেন যে না, তারা আসলে দল নিরপেক্ষ সরকার না, তারা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, যেই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বুকের উপর চাইপা থাকা স্বৈরাচারকে, 15 বছর ধরে চাইপা থাকা স্বৈরাচারকে সরাইতে পারছে, যেই সরাইতে বিএনপি পারে নাই, জামাত পারে নাই, ওরা পারছে, সেই অভ্যুত্থান পরবর্তী সরকারের লিগেসি তারা বহন করেন। এবং এটা যদি তারা মনে করেন যে ছাত্র জনতার যে চাওয়া, সেই চাওয়াটা পূরণ করার জন্য তাদের দল থাকা দরকার, সেটাকে অন্যায় হবে কিনা? আমি আরেকটু যোগ করে রাখি, আমি কিন্তু মনে করি এদের সরকারে থাকা উচিত না, এদের রাজনীতি খুবই করা উচিত। আমি এই মুহূর্তে মনে করি যে পারলে এখন নির্বাচন দিয়ে তাদের রাজনীতি করা উচিত, তাদের আসলে সরকার করা উচিত না। আমিও তাদের থেকে একটা দল প্রত্যাশা করি দুদু ভাই। সরকার প্রত্যাশা করি না। এটা নিশ্চয় আপনি মনে করতে পারেন এবং আপনার সঙ্গে আমি দ্বিমতও করছি না। আজকে সময় আর 6 মিনিট আছে, এই জন্য এটা আমরা একটু সময় বাড়াই নিব দুদু ভাই, আপনি বলেন। আমরা একটু আজকে না আর সময় থাকলে এটা সাধারণত আমি ব্যাখ্যা করে বুঝাতে পারতাম। তারা দল করবে না, এটা ঠিক না। যে কেউ দল করার অধিকার আছে, দল করবে। এবং আজকে প্রথম এটা হচ্ছে এমনও না, এটা স্বাধীনতার পরে পরে অনেক তরুণ যে জাসদ গঠন করেছিল। রাজনীতির সঙ্গে ডিফার থাকতে পারে, লক্ষ্য সম্বন্ধে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কেউ দল করবে না এটা তো ভাবা বা চিন্তা করা ঠিক হবে না। গণতান্ত্রিক বোধ থেকে এটা আপনাকে সমর্থন করতে হবে। তারা কতটা কামিয়াব হবে বা কতটা সফল হবে সেটা সময় নির্ধারণ করে দিবে। কিন্তু এখন যারা দল করতে চাচ্ছে, যে অবস্থায় করতে চাচ্ছে, আর আপনি বললেন না, এটা আমি আগেও বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছাতার মতো ছিল, তার নিচে প্রায় 28টা 29টা ছাত্র সংগঠন ছিল। এই যেমন এখন যারা বৈষম্য বিরোধী বলে যারা আছে, একটা ছাত্র সংগঠন করেছে, এর থেকে প্রায় 28টা সংগঠন বেরিয়ে গেছে। এবং এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমার কাছে মনে হয়েছে। আমি ছাত্র রাজনীতি করতাম এক সময়, উনি যখন সর্বশেষ বৈষম্য বিরোধীদের সঙ্গে বসেছিলেন, তখন ওই ছাত্র সংগঠনগুলোকে ডাকেননি ডক্টর মোহাম্মদ ইউনূস।
শুধু বৈষম্য বিরোধী মানে খালি সমন্বয়কদের তিনি মনে করেছেন তারা হচ্ছে মূল ফ্যাক্টর, এবং এই সমন্বয়ক অধিকাংশ ছিল ছাত্রলীগ অথবা শিবির। ছাত্রলীগের ভিতর থেকে মানে ছায়া মতো হয়েছিল, যেই ছাত্রলীগ পালিয়েছে তারা এখন আবার মানে ছায়া থেকে রূপ ধারণ করেছে, এটা আমার কাছে মনে হয়েছে। তো করতেই পারে, এবং বৈষম্য বিরোধী একটা ছাত্র সংগঠন হতেও পারে, তারা আবার একটা রাজনৈতিক দলও গঠন করতে পারে। আমার কাছে মনে হয়েছে তারা রাজনৈতিক দল গঠন করলে, নির্বাচনে তারা জয়লাভ করলে, তারা তো নিজেরাই সরকার গঠন করবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটা পক্ষকে সমর্থন দিবে, উৎসাহিত করবে, তাহলে ওনারও উচিত ছিল যে বিএনপি সম্বন্ধে মন্তব্য করা, বিএনপির প্রতিনিধি নিয়ে গিয়ে নিউ ইয়র্কে যাওয়া, বা ওই শুধু মাস্টার মাইন্ডকে নিয়ে যাবে এক মাসের মধ্যে ঘটনা। আমি 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 আচ্ছা আমি আমি একটা বলি এই কথাটা, এক মাসের মধ্যে যদি সরকার পতন হয় তাহলে 6 মাস কেন লাগবে বাজার নিয়ন্ত্রণ করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে? 6 মাস কেন লাগবে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের জন্য? বিএনপির লোকজন চাঁদা তুলতেছে, সেই জন্য পারতেছে না। এবং বিএনপি স্পষ্ট ঘোষণা দেওয়ার পরে যদি পুলিশ তাদের না ধরে, সেনাবাহিনী না ধরে, তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনী এবং পুলিশই বিএনপির নামে এই চাঁদা করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নেটওয়ার্ক খুব ভালো, মানে গ্রামীণ ব্যাংক, তো গ্রামীণ ব্যাংকের লোক এই চাঁদাবাজি করছে, এবং অন্যান্য দলকে তিনি যা সাপোর্ট করছে তারা এই চাঁদাবাজি করছে। কারণ আমরা স্পষ্ট করে বলে দিছি না, আপনারা বলছেন কিন্তু তৃণমূল থেকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যারা এখন হর্তাকর্তা বিধাতা হয়ে বসে আছেন, তারা আসলে বিএনপি করেন। না না, এটা আমাকে বলতে না দিলে আমি না, প্লিজ বলেন আমার দুইটা প্রশ্ন ছিল, সেজন্য আমি একটু এই জন্য আমি অনেক টেলিভিশন ছেড়ে দিচ্ছি যে আমার আপনি শেষ করেন প্লিজ। সরি। সেটা হচ্ছে এই, আপনি দেখতে পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতে পাচ্ছেন, পত্রিকা দেখতে পাচ্ছে, সরকার দেখতে পাচ্ছেন। ওয়াই? ডিজিডিএফআই, এনএসআই, এসবি, এদের যে নেটওয়ার্ক, সরকারি যে নেটওয়ার্ক, তার মানে এই কথাটা বলার জন্য, এই পরিস্থিতি তৈরি করার জন্য তারা যে নেটওয়ার্ক করছে। যেমন আপনি মিস্টার খালিদ, বড় বড় ব্যাংক দখল হয়ে গেছে, যেটা কামাল ভাই বললেন, বড় বড় প্রতিষ্ঠান দখল হয়েছে, কিন্তু আপনি একবারের জন্য তাদের নামও উচ্চারণ করেন, তাদের কথা বলেননি। ওই যে আপনি শুরুর আগে একটু কথা বললেন না, আগে আপনি হচ্ছে অন্যদের টাকা খাইছেন, এখন হচ্ছে অনেকে বলছে আপনি আওয়ামী লীগের মানে যে তহবিল পাচারে সেগুলো খাচ্ছেন। এই জিনিসগুলো বলা বলির ব্যাপার না, পরস্পরের বিরুদ্ধে কাকে কে ছোট করবে সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আমার কাছে মনে হয়েছে আসল ঘটনাকে আড়াল করার জন্য ছোট ঘটনাকে সামনে এনে, এবং সেই ছোট ঘটনা তৈরি করা ঘটনা। আমি যদি মনে করি না না, সবচেয়ে খারাপ সময়টা তো বিএনপির এখন, আপনার বক্তব্য অনুযায়ী বা অন্যদের বক্তব্য অনুযায়ী এখনই তো, কালকে ইলেকশন দিলে তো বিএনপি সব পরাজিত হবে, জিতবে তো মানে বিএনপির বিপক্ষে শক্তি, সেই ইলেকশনেরও দেওয়ার কিন্তু তারা উদ্যোগ নেয় না। আমি এটা মনে করি না, এটা কামাল ভাই হয়তো মনে করেন, আমি মনে করি হচ্ছে আমার মনে করাটা আমি বলে নেই দুদু ভাই, আমি মনে করি বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে যদি এই মুহূর্তে নির্বাচন হয়। এটা আমার কাছে মনে হয় না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বাকি সবাই মিলে এক হয়েও বিএনপির এই জয়যাত্রা ঠেকাইতে পারবে, এটা আমার মনে হয় না। জি কামাল ভাই, আপনি বলেন। শুনেন, এই যে ছাত্রদের দল করা না, আই স্ট্রংলি ডিফার, শব্দটা হবে তারুণ্য এবং যৌবনের দল। আপনি 21 বছর যদি লিমিট করে দেন যে ছাত্ররা এই হিসেবে দাঁড়াইতে পারবে, এইটা মানে ইট সিগনিফাইজ নাথিং। দেখেন, আপনি একটা এজ লিমিট করতে হবে, 28 তোর মানে আপনি তো 35 পর্যন্ত আপনি তরুণ, আপনি একটা এজ লিমিট দিতে হবে যে 28-এর পরে মানে বা এদের এই বয়সের যারা তরুণ এবং যুবক তারা একটা দল করতে পারে। আপনি 21 বছর পরে আপনার অনার্সই শেষ হয় নাই, এই সেশন জমে আপনি কিভাবে এমপিসি মানে ফাইট করবেন? গেল এটা। দেখেন, ছাত্রদের আমার যে পার্সোনাল ভিউটা না, মানে ছাত্ররা সমাজে থাকবে স্ট্রাইকিং ফোর্স। বলেন এমপিসি ফাইট করতে হলে কি অনার্স পাস করে যেতে হবে? এটা কি? না না, অনার্স পাস করতে হবে না। আমি বলছি যে 21 বছরের একটা, তার তো ইম্যাচুরিটি, অনার্স পাস এটার সাথে ইট ইজ বিসাইড দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ 21 বছরে একটা ছেলের সেই ম্যাচুরিটি আসে না, একটা ম্যাচুরিটি আসতে পারে না। এটা ম্যাচুরিটি আসার জন্য মানে 25 তো অবশ্যই, মানে 25+। আচ্ছা,
এখন দেখেন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ছাত্ররা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স, এবং আমার একটা লেখাও আছে, 5টা ডিফারেন্ট পার্সপেক্টিভে এই স্ট্রাইকিং ফোর্স মানে কাজ করে। হ্যাঁ, 5টা ডিফারেন্ট। একটা হচ্ছে যে দেশটা যদি কলোনি হয়, কলোনিয়াল রুলের বিরুদ্ধে ফাইট, যেমন আমরা পাকিস্তান আমলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্রলীগ কাজ করছে ইত্যাদি, এবং মুক্তিযুদ্ধে গেছে। তারপর যে টিরানি থাকে, আমরা এই যে না কামাল ভাই, 75 আমাদের সময় নাই, আপনি একটু যদি আচ্ছা পয়েন্টটাতে আসেন যে 5টা মানে ওইটা আমরা নিশ্চয়ই লেখায় আমরা এটা দেখে নিব আর কি। আচ্ছা, না এখন কথাটা হচ্ছে যে আপনি দেখেন শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত, প্রায় ধ্বংসপ্রাপ্ত। আপনারা কেন খেয়াল করেন না আমি এটা বুঝি না। হ্যাঁ, ছাত্ররা দল করলে কি হবে? সব ছাত্র মানে সমন্বয়ক না, ওই ওই দলের নেতাদের পিছনে ঘুরবে। হ্যাঁ, যে ক্ষমতায় আসলে আমরা তাদের কাছ থেকে সুবিধা নিব, কেউ লেখাপড়া করবে না। কারণ দল যদি ক্ষমতায় আসে তো লেখাপড়ার তো দরকার নাই। হ্যাঁ, এখন আপনি তো মানে শিক্ষা ব্যবস্থাটা তো ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে তো কেউ খেয়াল করতেছে না। আজকে কি মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে লেখাপড়া হচ্ছে, মানে হায়ার এডুকেশন হচ্ছে? সবাই তো আন্দোলন করতেছে, এই করছে, তারপরে এই যে আনরেস্ট লেগে থাকতেছে, হ্যাঁ, যে কুয়েটে আজকে কি হলো না হলো, এগুলি দিয়ে কি একটা কামাল ভাই, জাতি এইসব আগাইতে কথা পারে? শুনলে মনে হয় যে বাংলাদেশে আগে খুব ভালো শিক্ষা হইতো, এখন হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা কি তাই? না না না, সেটা আমি বলছি না। তো শিক্ষা আমি ব্যবস্থা তো বলছি, ধীরে ধীরে ধ্বংস হইতেছে, ধ্বংস হবে, রক বটমে পৌঁছাবে, তারপরে গিয়ে এটা ব্যাক করবে। আমি বলি শুনেন, আমি টকশো গুলিতে বলতেছি যে শিক্ষা ব্যবস্থা দীপুমণি 40% ধ্বংস করে দিয়ে গেছে বিভিন্ন কারিকুলাম ইন্ট্রোডিউস করে, দীপুমণি। আর বাকি যে ছিল এগুলি এই 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 যে রাজনৈতিক মানে টালমাটাল, এইখান দিয়ে অটোমেটিক্যালি এটা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কেউ ধ্বংস করতেছে না, এইটা মানে ওটা কি বলে সেলফ ফাংশনিং হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, দীপুমণি ধ্বংস করছে। দীপুমণির আগেও বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, নকলের বন্যা হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে, মাস্টাররা খাতার, যাই হোক। আপনি এখন যেটা বলতেছেন যে সমন্বয়কের ওটা, এটার সাথে আমি একমত। আমরা সমন্বয়কদের সম্পর্কে নানা ধরনের কথা শুনতে পাচ্ছি, নানা ধরনের ব্যাপারটা এটার মধ্যে আমরা এটা বুঝতে পারতেছি। আমি আপনার কাছে আবার একটু আসবো, আমি একটু জি শেষ করি। আমি ওই ছাত্রদের দল না, আপনারা বলেন যে তারুণ্য এবং যৌবনের দল, তাইলে জিনিসটা মানানসই হয়। এবং এটা ছাত্রদের বললে কি দাঁড়ায়, আপনি ইট কনোট সামথিং ডিফারেন্ট। ছাত্ররা হচ্ছে, আমরা তো সংস্কৃত ইয়ের পড়ে আসতেছি, ছাত্রনং অধ্যয়নং তপ, আপনি বলতেছেন ছাত্রনং অধ্যয়নং রাজনীতি, এটা তো হলো না, তাই না? আপনি এইটা বলার ইয়েটা শব্দগুচ্ছটা পাল্টান, এইটা তারুণ্য এবং যৌবনের দল, তাইলে হবে কি আপনি একটা এজ লিমিট করে দিলে, তাইলে ছাত্ররা লেখাপড়া করলো, তরুণ এবং যুবকরা একটা দল করে। এটা আপনি একটা পয়েন্ট বলছেন। আমরা একটু দুদুবের কাছে যাই, আমরা আর 5-7 মিনিটের মধ্যে থাকবো। দুদুভাই, আপনি যদি 2-1 মিনিটের মধ্যে কথা শেষ করেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আপনি ওই যে ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি এক ধরনের, আমি কি বলবো যে পক্ষপাতিত্ব, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছেন তাদের মধ্যে, তাদের কেউ ছাত্রলীগ করতো বা কেউ শিবির করতো, আমরা কিন্তু নিজেরাও এর মধ্যে দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা যে এটার মূল ক্রেডিট আসলে কার, এটা নিয়ে বিরাট গ্যাঞ্জাম, শিবিরের নাকি শিবির ছাড়া ছাত্রদের, কারা এটার মধ্যে থেকে আসবে সেটা নিয়ে অনেক আলোচনা। কিন্তু ছাত্রদলের কারো কথা তো এমনিও শুনি না। দুদু ভাই, ব্যাপারটা কি আসলে এরকম না যে ছাত্রলীগ বা শিবিরের লোক তো নিতেই হবে, কারণ আন্দোলন তো ওরাই করছে, ছাত্রদলের লোকেরা তো ছিল না আন্দোলনে? আপনি এটাকে কিভাবে দেখেন? মানে এইটা একরকম আলোচনা, আপনি আমার উপরে রাগ হয়েন না, মানে আলোচনাটা এরকম আর কি, যে ছাত্রদল ছিল না আসলে এই 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 ইয়াটার মধ্যে, শিবিরই ছিল, ছাত্রলীগই ছিল। 448 জন শহীদ হচ্ছে ছাত্রদল এবং বিএনপির, 448 জন। আমরা দাবি করেছিলাম যে শিবিরের কতজন শহীদ হয়েছে তারা একটা লিস্ট দিতে পারে, আমরা লিস্ট দিয়েছি, ছাত্র দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়েছে। আপনি তো একজন সাংবাদিক এবং তথ্য অনুসন্ধানকারী, তো এই শব্দটা আপনি উচ্চারণ করে না করে বিএনপি বা ছাত্র দলের কতজন ধরে প্রশ্ন করলেন, তো শিবিরের এতজন ছিল, এই কথাটা যদি আপনি বলতে পারতেন যে আপনি 400 বা 450 ছিলেন, কিন্তু প্রায় 1000-এর ঊর্ধ্বে ছিল শিবির, তা আপনারা তো তাহলে নিচে পড়ে যান, তো এই কথা বলতে পারতেন। কিন্তু সেটা না বলে শিবিরকে প্রশংসা করলেন, ছাত্রলীগও এক ধরনের প্রশংসা করছেন। এটা করতে পারেন, এটা উপস্থাপক হিসাবে এর দায়িত্ব আপনার আছে, আর শোনার অধিকারও তো আমার আছে, কিন্তু বাস্তবতা তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্যে আগামী দিনগুলো যত চলতে থাকবে তত জানা যাবে যে 1 মাসের থেকেও 16 বছরের ঘটনা একটা ছিল। সেই 16 বছরের ঘটনার মধ্যে যেসব বিষয়গুলো ছিল
তারই পরিপূরক হচ্ছে 1 মাস। অর্থাৎ বিয়ে করলে সন্তান হয় না, 1 মাসের মধ্যেও হয় না, হুম হুম 9 মাস অন্তত পক্ষে একটা ঘটনা থাকে, ডাক্তার থাকে, উদ্যোগ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে। নার্স কখনো মা হয় না। ওকে তো নার্সের বা সেবিকার আমরা প্রধান করে ফেলেছি। ওকে তার দুদু ভাই, দুদু ভাই একটা শেষ প্রশ্ন, মানে আমাদের টাইম, সেটা হলো যে তিস্তা নদী বাঁচাতে যে বিএনপির উত্তরবঙ্গে বিশাল অবস্থান কর্মসূচি, এর কূটনৈতিক মূল্য আপনি কি দেখছেন? আপনি যদি একটু 30 সেকেন্ডে বলেন আপনার এই কথার সাথে এটা বইলা, ভারত আসলে এটা থেকে কোনো চাপ অনুভব করছে কিনা, মানে মানে লক্ষণটা কি, এটাও যদি একটু আমাদের একটু বলেন। না, এখনো আন্দোলন তো চলমান, এবং আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আমার মনে হয়েছে যে ভারত পানি ছেড়ে দিয়েছে। ওকে সেই পানিটা অনেক ক্ষতি ক্ষতি করছে। আর এই দেশে মৌলানা ভাসানী, ফারাক্কা মিছিল, অথবা পানির জন্য, পদ্মা পানির জন্য জিয়া রহমানের জাতিসংঘে যাওয়া, অর্থাৎ কূটনৈতিক ঘটনা মধ্য দিয়ে কিন্তু পদ্মাতে কিছু আমরা পেয়েছিলাম। এখনো প্রত্যাশা করি যে চাপ প্রয়োগ ছাড়া ভারতের কাছ থেকে, কারণ 16 বছর তাদের প্রশংসা করে পাওয়া যায়নি, আগামী দিনে চাপ এবং সমন্বিত উদ্যোগ ছাড়া তিস্তা রক্ষা করা বা কৃষি রক্ষা করা বা মানব জাতির রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে মনে হয়েছে। দুদু ভাই আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন 1 মিনিটের জন্য মাহবুব কামাল ভাই আপনি আসতে চাই, যে আপনি একটা টকশোতে সম্প্রতি বলেছেন যে আওয়ামী লীগের মোরাল ভেঙে গেছে। এটা আমি প্রায়ই বলি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যতটা দেখছি দলটির শীর্ষ থেকে তৃণমূলস্থল কারোর মধ্যেই কোনো অনুশোচনা নেই। তাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তারা অনেক বেশি অ্যাক্টিভও, তারা জাস্টিফাই করছে জুলাই আগস্টের পুরো ঘটনা, অথবা বলতে চাচ্ছে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন, তাদের এই জায়গাটার আপনার বিশ্লেষণ বা মূল্যায়ন কি? এটা একটু পণ্ডিতি করি, সেটা হলো যে অক্টোবিও পাস, হ্যাঁ, এই যে ল্যাটিন আমেরিকার উনি বলছেন, উনি লেফটিস্ট ছিলেন, উনি বলছেন যে আই হ্যাড নেভার সিন এ সিঙ্গেল লেফটিস্ট হু হ্যাজ অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড ডান এ মিস্টেক। যে আমি একজন বামপন্থীও দেখি নাই যে স্বীকার করছে সে কখন ভুল করছে। আমাদের দেশে শুধু বামপন্থী না, আমাদের দেশের কেউই স্বীকার করতে চায় না, যে কারণে এখানে সাউথ আফ্রিকার মতো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হচ্ছে না। এখানে কেউই ভুল স্বীকার করতে চায় না, নাইদার আওয়ামী লীগ নর বিএনপি নর জামাত, কেউই ভুল স্বীকার করতে চায় না। এটা একটা ভয়ঙ্কর সোসাইটি হয়ে গেছে। হ্যাঁ, সাউথ আফ্রিকা দেখে দীর্ঘদিনের সেটা নেলসন ম্যান্ডেলা কিভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে ঠিক করে ফেললো। আমরা কেউই আমরা স্বীকার করবো না ফোর্থ অ্যামেন্ডমেন্ট ভালো, এটা যে ভুল ছিল কেউ স্বীকার করবো না। তারপরে কি বলে যে 2001 থেকে 2005 যে মিসরুল হয়েছে, মাইনরিটি ক্লিনজিং হয়েছে, কেউ ভুল স্বীকার করবো না। জামাতে 71-এ তারা মানে তাদের রোলটাতে মানে কি বলে যে আমাদের স্বাধীনতা, কেউই ভুল স্বীকার করতে চায় না। অথচ ভুল স্বীকার হচ্ছে মানে ঐকমত্যের একটা প্রধান ভিত্তি এবং সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা। সেইটা আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো জানে না, সেই কারণে আওয়ামী লীগ ভুল না, স্বীকার সেটা তো করতেছে না। আমরাও ভুল স্বীকার করি না কামাল ভাই। আমরা যে 15 বছর এক ধরনের এমবেডেড জার্নালিজম করলাম, আমরা কয়জন, হ্যাঁ, আমি স্বীকার করি। আমাদের 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 কয়জন এটা বিবৃতি দিয়ে আমরা এটা স্বীকার করছি? শুনেন, আমি বলি, আমি আমি 10 বছর আমি এই নানা রকম অপকর্ম আওয়ামী লীগের সেগুলো বলে গেছি, এবং টকশোতেও বলে গেছি, এবং আমি বলি যে আমি আসলে কি বলে যে আই ডু নট ফিল প্রাউড, আই ডোন্ট ওয়ান্ট টু বি আইডেন্টিক্যাল উইথ মানে মিডিয়া, মানে আমার এই পরিচয় যেন আমার না থাকে, আমি বলি। কারণ এইটা হয় না। হ্যাঁ, এবং যা মানে হয়েছে 15 বছর যা হয়েছে বা এখনো যা হচ্ছে, এইটা দিস ইজ নট এ প্রাইড ফর মিডিয়া, এইটা কোনো অহংকার না। হ্যাঁ, এটা কোনো ভুল অহংকার না। স্বীকারের কথা বলতেছিলেন, এবং সেইটার মধ্যে আপনি বলতেছিলেন কারো কোনো অনুশোচনা নাই। শুনেন, জি, আমি বলি, এটা শেষ করি। জি। আমি জাসদ করে আমি কি বলে আওয়ামী লীগের 3.5 বছর রুলের যে বিরোধিতা করছিলাম, আমি ভুল স্বীকার করি যে এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, কিন্তু অন্য জাসদ কেউ কিন্তু স্বীকার করে না। আমি তো লোন যে আমি স্বীকার করছি যে আমি ভুল করছি। হ্যাঁ, এটাতে আমার কোনো অগৌরবের কিছু নাই। আরে আই ওয়াজ এ নেকেড বয় হোয়েন আই ওয়াজ বর্ন। আমি যখন জন্ম নিছি তখন আমি ল্যাংটা ছিলাম, আমার লজ্জা কিসের? রাইট, হ্যাঁ, রাইট। আমার মনে যে আমরা শেষ করি। দুদু ভাই, ভুল স্বীকার প্রসঙ্গে আপনি কি একটু 20 সেকেন্ড 30 সেকেন্ড কোনো কিছু একটু বলবেন, যে আসলে আমরা কেউই যে আমাদের জায়গা থেকে নিজেদের ভুলগুলি দেখতে পাই না? হ্যাঁ, এটা তো আত্মশুদ্ধি। শুধু ভুল না, আত্মশুদ্ধিরও একটা ব্যাপার আছে। নিজের সঙ্গে নিজে যদি আমরা ঠিক করতে না পারি, এটা আমি অন্যের উপরে যাচ্ছি না, নিজের থেকে নিজে, অর্থাৎ আমি কাজটা একজনের বকা দিয়েছি, পরে যদি বুঝতে পারি বকাটা দেওয়া ঠিক হয় নাই, তো এটা আমার মনে হয় এটাই তার জীবনের না, তার সারা জীবনের সব দিক থেকে আস্তে আস্তে, যেটা কামাল ভাই বললো, আমি তার সঙ্গে একমত। তো আসলে আমাদের পরিশুদ্ধ হতে হবে, এছাড়া কোনো পথ নেই।
এটা আমার কাছে মনে হয়। জনাব শামসুজ্জামান দুদু, জনাব মাহবুব কামাল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নিশ্চয়ই পরের অনুষ্ঠানে আমরা অন্য অতিথিদের নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ।